দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসা সিক্ত খালেদা জিয়া। রাজপথে মানুষের ঢল, শিগগিরই ফিরবেন তারেক, জানালেন ডাক্তার জাহিদ। স্বপ্ন বাস্তবায়ন ও সমাজ পরিবর্তনে রাজনৈতিক সম্পৃক্ততা জরুরি, বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান। পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি 10 দিন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। 1 সপ্তাহের মধ্যে কার্যকর নতুন সাইবার সিকিউরিটি আইন। এবং রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত। আরও 4 মামলায় গ্রেপ্তার। জামায়াত নেতা আজহারের পরবর্তী রিভিউ শুনানি বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিমা বিনতে তাহের। এবার বিস্তারিত। যুক্তরাজ্যে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের সিনিয়র নেতারা। প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে ও অবস্থান নেন হাজারো নেতাকর্মী। হুমায়ুন কবিরের প্রতিবেদন। উন্নত চিকিৎসার জন্য গেল 7 জানুয়ারি যুক্তরাজ্যে যান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশটিতে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। সঙ্গে আছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। সকাল 11টার কিছু সময় আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ দলটির নেতারা। এর আগে বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ফিরে আসা গণতন্ত্রের উত্তরণের পথ সহজ হবে। গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাতে এসে নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি বিএনপি নেতারা। এবার তাদের আশা খুব শীঘ্রই ফিরবেন তারেক রহমান। তিনি অনেকটা সুস্থ হয়ে আজকে দেশে ফিরছেন, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা তার হাতকে শক্তিশালী করব। কাতারের আমিরের রাজকীয় অ্যাম্বুলেন্সে আমাদের নেত্রী সসম্মানে লন্ডনে গিয়েছেন এবং লন্ডন থেকে চিকিৎসা শেষে আবার দেশে ফিরে আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে মনে হচ্ছে যে আমরা একটা ঈদের আনন্দ উপভোগ করছি। নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই পরিপূর্ণভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবো, পরিপূর্ণভাবে সংস্কার করতে পারবো এবং পরিপূর্ণভাবে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল স্বৈরাচারের প্রেতাত্মাদের আমরা বিচার করতে পারবো। বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় গুলশানের বাসভবনে ফিরোজের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দর বনানী সড়কে ঢল নামে নেতাকর্মীদের। খালেদা জিয়ার আগমন উপলক্ষে গুলশান বাসভবন ফিরোজায় ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ZM জাহিদ হোসেন। তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান তিনি। আর বেগম জিয়াকে স্বাগত জানাতে আসা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলেন, দলীয় প্রধান ফিরে আসায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ও সরকার গঠনের পথ সুগম হয়েছে। তানজিদ ভাইকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন কাজী ইহসান বিন দিদার। বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীরা কোথায় অবস্থান নেবেন তা আগেই নির্ধারণ করে দেয় বিএনপির শীর্ষ কমান্ড। দেয়া হয় রোডম্যাপ, সেই অনুযায়ী গাড়িবহর সহ গুলশানের নিজ বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বেগম জিয়া ও 2 পুত্রবধূ। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন। যখনই প্রয়োজন, জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন। আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, ইনশাল্লাহ
আরও সুদৃঢ় হবে। এর আগে ভোর থেকেই বেগম জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে বনানী হয়ে গুলশান অবধি সড়কে ছিল বিএনপি নেতাকর্মীদের ভিড়। এর থেকে বড় পৃথিবীতে আর কোনো আনন্দ নাই। আজকে মনে হচ্ছে আমাদের ঈদ, এটার আনন্দ ভাষায় ব্যক্ত করা যাবে না। কারো হাতে ছিল দলীয় ও জাতীয় পতাকা, ধানের শীষ, আবার কারো হাতে ছিল ব্যানার, প্লাকার্ড, কণ্ঠে নানা স্লোগান। নেতাকর্মীরা বলেন এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের প্রতি আস্থার প্রমাণ। আজকে তিনি সুস্থ হয়ে সুস্থ শরীরে তিনি বাংলাদেশের জনগণের মাঝে আজকে ফিরে আসছেন। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অবশ্যই আবারও 4 বারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রিয় নেত্রীকে নিয়ে নিজেদের আকাঙ্ক্ষার কথা বলেন অনেকেই। বিএনপি আল্লাহর রহমতে জনগণের ভোটে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক বাংলাদেশে আবার ফেরত যাব। খালেদা জিয়ার প্রত্যাবর্তন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিএনপি নেতাকর্মীরা। উনি এসে একমাত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে এই আশা আমি ব্যক্ত করছি। রুগ্ন গণতন্ত্র বাংলাদেশে চলমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরে আসার সাথে সাথেই তার সজীবতা ফিরে পাবে, প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে। কাজী ইহসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বপ্ন বাস্তবায়ন ও সমাজে পরিবর্তন আনতে রাজনৈতিক সম্পৃক্ততা জরুরি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের তরুণ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলটি বাংলাদেশের ভোটাধিকার ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, গত 15 বছর ভোটের নামে প্রহসন হয়েছে। তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চলছে। এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইনটি কার্যকর হলে পুরনো আইনে হওয়া মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলেও জানান তিনি। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আর এবারের ঈদুল আজহার 10 দিন করা হয়েছে বলে ঈদুল আজহার ছুটি 10 দিন করা হয়েছে বলে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা নামেই বলা আছে, এটা হচ্ছে স্টার্টআপ কেন্দ্রিক স্পেসিফিক একটা নীতিমালা। এর আগে আমাদের যুব নীতিমালা তো আছেই, সেটা অনুযায়ী হচ্ছে আমাদের ট্রেনিং গুলো হয়। আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়িয়ে 10 দিন করা হয়েছে। প্রাইভেট প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো তাদের মতো করে ছুটি ঘোষণা করবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন। বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে, মোট 10 দিন ছুটি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে। নতুন আইনে পুরনো আইনের 9টি ধারা থাকছে না। যে সমস্ত বিধান বিলুপ্ত করা হয়েছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি কুৎসামূলক প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান, সেটা বিলুপ্ত করা হয়েছে। এই বিধানে প্রচুর হয়রানিমূলক মামলা হতো। মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান, যেটা এটা প্রচুর মামলা হতো। আপনারা জানেন, অনেক সাংবাদিকও এই মামলার ভিকটিম হয়েছেন। এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। আইন উপদেষ্টা আরো বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি 2 বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি। আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি। 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। আমাদের ল মিনিস্ট্রির ভেটিং এর পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড, পরিচয় প্রতারণা এবং ছদ্মবেশ ধারণের দণ্ড। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত
এই আদেশ দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী MK রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক ও আরশাদুর রউফ। এদিকে পুলিশের আবেদনের ভিত্তিতে চিন্ময়কে আরও 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। আসামি পক্ষের আইনজীবী শিশির মনিরের আশা ফাঁসির সাজা থেকে মুক্তি পাবেন ATM আজহার। কাজী পাপ্পুর প্রতিবেদন। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা ATM আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তবে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আশায় বুক বেঁধেছেন আজহারুল ইসলাম। গেল 26 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে তার রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে 22 এপ্রিল শুনানির দিন ধার্য করেন আদালত। সেই সঙ্গে 1 সপ্তাহের মধ্যে প্রসিকিউশন পক্ষকে সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পরে নতুন দিন ধার্য করেন আদালত। আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে অবশ্যই পজিটিভ অর্থে ডিসাইড করবেন। আমরা আশা করব আমাদের এই উচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চ তাদের রায়ে এই সব কিছুর একটা রিফ্লেকশন থাকবে এবং বাংলাদেশে অতীতের করা এই বিচার ব্যবস্থার একটি সম্মানজনক সমাধান হবে। এদিকে জামায়াত নেতা কাদের মোল্লাকে রিভিউর এক সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে বলে আপিল বিভাগকে জানায় আইনজীবী শিশির মনির। কাদের মোল্লাকে শর্ট অর্ডারের মাধ্যমে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এই কার্যকর মৃত্যুদণ্ডের প্রসেস এই ভারতীয় উপমহাদেশের 400 বছরের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা কোনোদিন ঘটে নাই। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আর আসামি পক্ষের শুনানি শেষে যুক্তি তুলে ধরবে প্রসিকিউশন টিম, এমনটাই জানিয়েছেন গাজী মনোয়ার হোসেন তামিম। ATM আজহার সাহেবের পক্ষের সকল আর্গুমেন্ট শুনেছি, আমরা নোট করেছি, আমরা এগুলাকে আরও চিন্তা করব, গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নিব, আমরা আরও পর্যালোচনা করব। থার্সডেতে ওনারা যদি শেষ করেন তাহলে আমরা এদিন শুরু করব। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শিগগিরই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় সনদ তৈরির পথরেখা দেয়া হবে বলে জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এ লক্ষ্যে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। সকালে জাতীয় সংসদ ভবনের LD হলে এনসিপির সাথে বর্ধিত আলোচনায় একথা বলেন আলী রিয়াজ। বৈঠকে দলটির পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মৌলিক সংস্কার প্রস্তাব ঐক্যমত্য কমিশনের কাছে হস্তান্তর করেন সদস্য সচিব আক্তার হোসেন। এমআর আসাদের রিপোর্ট। ঐকমত্য কমিশনের সদস্যরা জাতীয় নাগরিক পার্টির সাথে সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের LD হলে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির নেতৃত্ব দেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকের শুরুতেই এনসিপির পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে আলাদা সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন আখতার হোসেন। পরে স্বাগত বক্তব্যে তিনি বলেন, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে এই সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে। তাদের জীবন দেওয়া, তাদের শাহাদাত বরণ করা যেন সার্থক হয়, বাংলাদেশ যেন অতীতের মতো ফ্যাসিবাদ এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে, সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে মৌলিক সংস্কারের কিছু প্রস্তাবনা আমরা আজকে হাজির করেছি। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, এনসিপির সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কথা হবে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির জন্য। আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। পরে বিকেলে এনসিপির প্রতিনিধি দলের পক্ষ থেকে আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এটার আওতা, এটা কি কি কাজ করতে পারে, কি কি ধরনের বিচারিক ক্ষমতা তার থাকবে, এইগুলো নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গে আলোচনা এসেছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
দীর্ঘদিন পর জট খুলতে যাচ্ছে ইতালির শ্রম বাজারে। এ লক্ষ্যে দেশটির সঙ্গে প্রথমবার সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল জানান, এর ফলে ইতালিতে দক্ষ অদক্ষ কর্মীর অভিবাসন কোটা আরও বাড়বে। আর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্দোসি বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস দেন। রেজা খানের রিপোর্ট। 2022 সালে ইউরোপের বাইরে থেকে 6 লাখ কর্মী নেওয়ার ঘোষণা দেয় ইতালি, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা দেয় জটিলতা। এরপর 2024 সালের স্পন্সর ভিসাতেও নাম ছিল না বাংলাদেশের। বর্তমানে ভিসা জটিলতায় প্রায় 50,000 পাসপোর্ট ইতালি দূতাবাসে আটকে আছে। এমন বাস্তবতায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে দুদেশ। চুক্তিতে সই করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। পরে পিয়ান্তেদোসি বলেন, দক্ষ অদক্ষ যাই হোক না কেন, ইতালি সবসময় বৈধ শ্রমিক আশাকে অনুপ্রাণিত করে। Territorio, il problema non è avere immigrazione dal Bangladesh, ma i modi in cui questa immigrazione in qualche modo avviene. Per fare questo sicuramente dobbiamo combattere insieme i trafficanti di esseri umani, incoraggiare il ricorso alle vie legali di accesso ai percorsi di immigrazione. উপদেষ্টা আসিফ নজরুল জানান, অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে ইতালি সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমরা একটা হাই রিস্ক গ্রুপে আছি, যেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। অভিবাসী কর্মীদের জন্য বাংলাদেশ লিস্ট হয়েছে, গত সরকারের আমলে লিস্টেড হয়েছে হাই রিস্ক একটা কান্ট্রি হিসাবে। তো সেটা আমরা বলেছি আমরা মেজার্স নিব, আমরা দুই পক্ষ মিলে কাজ করব যাতে এই লিস্ট থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়। ইতালিতে শ্রমকোটা বৃদ্ধি এবং ভিসা সহজ করা হলে অনুপ্রবেশ কমবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। বর্তমানে যে কোটা আছে সেখান থেকে বাড়ানো হবে এবং ওনারা ওই এমওইউর মধ্যে আছে যে আমাদের কোটার বাইরেও আরও দেওয়া যায় নাকি সেটাও তারা দেখবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারত পাকিস্তানকে সামরিক সংঘাত পরিহার করে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দুদেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বর্তমান পরিস্থিতি ব্রিফ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর আগে যুদ্ধের প্রস্তুতি হিসেবে ভারতের 244 জেলায় সামরিক মহড়ার নির্দেশ দেয় নয়াদিল্লি। এদিকে বিশ্বকে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। পহেলগাম ইস্যুতে দুই প্রতিবেশীর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। সোমবারের আলোচনায় সামরিক সংঘাত পরিহার করে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানান তারা। এদিকে দুদেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। গত 48 ঘণ্টার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন তিনি। এরই মধ্যে শত্রুর হামলা ঠেকানো সহ কার্যকর নাগরিক প্রতিরক্ষা নিশ্চিতে কলকাতা সহ 244 জেলার 31টি অঞ্চলে সামরিক মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংঘাত এড়াতে দুই প্রতিবেশীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি বলছে, পহেলগাম হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ভিত্তিহীন। এদিকে চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া। রাজপথে মানুষের ঢল, শিগগিরই ফিরবেন তারেক, জানালেন ডাক্তার জাহিদ। স্বপ্ন বাস্তবায়ন ও সমাজ পরিবর্তনে রাজনৈতিক সম্পৃক্ততা জরুরি, বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান। পবিত্র ঈদুল আজহায় সরকারি ছুটি 10 দিন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। 1 সপ্তাহের মধ্যে কার্যকর নতুন সাইবার সিকিউরিটি আইন। এবং রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, আরও 4 মামলায় গ্রেপ্তার
জামায়াত নেতা আজহারের পরবর্তী রিভিউ শুনানি বৃহস্পতিবার। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।